নেশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে। কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে। একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম। সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ঠেলে। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শুক্রবার 13ই জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 28 মে 2021, তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র মূলা। সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 12 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:11 হয়ে 20 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। রাত্রি 8:02 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লিখবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র ফেসবুকের পাতায় আপনাদের সৌমিত্র বসু প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য লাইভে। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর আজকের দিনটার যে বৈশিষ্ট্য তাই নিয়ে দুটো কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বসু ফিরে এসেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের দিনটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে। খুব আগে তো ছিলই, আমাদের ছোটবেলাতেও বেশ ভালো রকম দেখেছি। এখন অন্তত সমাজের একটা ছোট অংশে হয়তো ব্যাপারটা বেশ খানিকটা কমে এসেছে, কিন্তু পুরোটা নির্মূল হয়ে গেছে কথা কোন রকমই বলা যাবে না। আমি বলছি ছেলে আর মেয়ের মধ্যে তফাতের কথা, খাওয়া দাওয়ার ব্যাপারেও। মানে মাছটা দুধটা ছেলের পাতে যত পড়ে মেয়ের পাতে তত পড়ে না। সে ব্যাপারে মেয়েদের দায়িত্ব যে খুব কম এমনটা বলবো না। মেয়েরা এটাকেই মহত্ব বলে মেনে নিয়েছেন, মানে যুগ যুগ ধরে তাদের এটাই শেখানো হয়েছে, আর ছেলেরা তো বটেই। এর ফলে সাধারণভাবে মেয়েদের শরীর স্বাস্থ্য ছেলেদের তুলনায় খারাপ হয়, শরীরে পুষ্টিটা কম যায়। তো এই নিয়ে বৈজ্ঞানিকেরা, প্রশাসকেরা, চিন্তাশীল মানুষেরা তো ভেবে এসেছেন, দীর্ঘদিন ধরে ভেবে এসেছেন। সেই ভাবনার একটা ফল আজকের দিনটাকে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা। আজ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উইমেন্স হেলথ। এবারে বলি আমাদের আজকের শরণাগতে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে নারদ এসেছেন রাজা ইন্দ্রদ্যুম্নের সভায়। তারপরে তারা সবাই মিলে যাচ্ছেন নীলাচলের দিকে, প্রজারা শুদ্ধ, মন্ত্রী, অমাত্য, সৈন্য, রাজা, নারদ সবাই মিলে। এবং সেই যাত্রাপথের কথা আপনাদের বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের কথায়। আজকে স্বামী বিবেকানন্দের কথা মজার কথা। মানে স্বামী বিবেকানন্দ যে শুধুই শুকনো উপদেশ দিতেন না বা গভীর তত্ত্ব কথা বলতেন না, নানান রকম এমনি মজা করতেন, সেরকম কিছু কিছু মজার কথা আপনাদের শোনাবো প্রণমিতমারে এই পর্যায়ে। তারপরে তো হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যে মহাজীবনের কথা বলেছিলাম, বিরাট বড় লোক ব্যারিস্টার বাবার ছেলে, তার নামটা বলা হয়নি। সেই নামটা বলবার দরকার আছে বলে মনে হয় না, তবু বলবো। আর নতুন এক মহাজীবনের কথা বলবো,
সেই মহাজীবনের কথা লিখে পাঠিয়েছেন মুকুল কুমার বর্মন। খুবই কৃতজ্ঞ আমরা তার প্রতি। সত্যি সত্যি ইনি মহাজীবন, সত্যি সত্যি খুব বড় মাপের মানুষ একজন। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে কেদারনাথ। জয় কেদার। গান শুনুন, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। কি বলছিলাম গতদিন? নীলাচল যাত্রার সব ব্যবস্থা হচ্ছে, প্রজারাও সবাই মিলে যাবে, সেইখানে নতুন নগর পত্তন করা হবে। এমন সময় রাজা ইন্দ্রদ্যুম্নের সভায় স্বয়ং নারদ মুনি এসে উপস্থিত। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! রাজা তো তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে তাকে অভ্যর্থনা করলেন। নারদ তার বীণা বাজিয়ে ভক্তির মহিমা, বৈষ্ণবের লক্ষণ এই সমস্ত বর্ণনা করে গান গাইলেন। সবাই বলাই বাহুল্য একেবারে মুগ্ধ হয়ে শুনল। তা গান হয়ে যাওয়ার পর রাজা বললেন যে আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে। না, শুধু আমার প্রার্থনা নয়, এই অবন্তী নগরবাসী সকলের প্রার্থনা আছে। তো নারদ মধুর হেসে বললেন যে বেশ, তো বলুন। রাজা বললেন, আপনি তো চতুর্দশ ভুবন ঘুরে ঘুরে বেড়ান, আপনার অজানা তো কিছুই নেই। আপনি আমাদের পুরুষোত্তম দর্শন করান। সবাই যারা ছিল তারা তো এবার হই 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 করে সমর্থন করল। তা নারদ বললেন, বেশ, তাই হবে। এবার যাত্রা শুরু। সে কি সোজা যাত্রা! সবার আগে চলেছেন নারদ মুনি, তারপর রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, অমাত্য তো আছেনই, সেই সঙ্গে আছে অজস্র প্রজা। তারা নতুন এক জায়গায় বসতি স্থাপন করতে চলেছে। সেখানে জগন্নাথ দেব সশরীরে বিরাজ করেন। যেতে যেতে কত সব তীর্থক্ষেত্র পড়ল, কত সব দেবদেবী। এক জায়গায় চণ্ডীর মূর্তি পড়ল। নারদ বললেন, সবাই মা চণ্ডীকে প্রণাম করুন। সবাই একেবারে সাষ্টাঙ্গে মাটিতে লুটিয়ে প্রণাম করে তার বন্দনা করল। তো খানিকক্ষণ যাবার পর তারা এসে উপস্থিত হলেন কোটিলিঙ্গেশ্বরের মন্দিরে। রাজা সেখানে গিয়ে পুজো দিলেন। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন, এমন সময় মন্দিরের গর্ভগৃহ দিব্য গন্ধে পূর্ণ হয়ে গেল। রাজা মুখ তুলে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছেন মহাদেব, দেবাদিদেব। আশীর্বাদের মুদ্রায় হাত তুলে তিনি বললেন, রাজা, তুমি পরম বৈষ্ণব, তোমার আশা নিশ্চয় পূরণ হবে। বৈষ্ণবদের আকাঙ্ক্ষা কখনো অপূর্ণ থাকে না। এখানে গল্প থামিয়ে আপনাদের একটা কথা বলি, মানে আপনাদের সৌমিত্র বসুর অল্পবিদ্যের কথা আর কি। মনে যখন হয়েছে তখন বলেই ফেলি। এই যে যাবার পথে চণ্ডী আর শিবের সাক্ষাৎ পেলেন রাজা, তাদের আশীর্বাদ পেলেন, এর ভেতর দিয়ে কি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলনের একটা ইচ্ছে বেরিয়ে আসছে না? মানে এর ভেতর দিয়ে কি এই কথাটা বলতে চাওয়া হচ্ছে না যে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে গেলে শক্তির আরাধনা যেমন করতে হবে, তেমনি শিবের আরাধনাও করতে হবে, তাদের আশীর্বাদও নিতে হবে। তার কারণ বাইরে থেকে যতই আলাদা বলে মনে করা হোক না কেন, ভেতরে ভেতরে কিন্তু এরা সবাই সমান। তার একটা প্রতীক হয়তো এই ঘটনাগুলো। কি ভেবে দেখার মতন কথা? ভাবুন আর গান শুনুন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর স্বামী বিবেকানন্দের কথা বলবার জন্য সৌমিত্র বসু ফিরে আসছে। ঝড় আসছে, ঝড় আসছে, সেই ঝড় এসে চলেও গেল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন প্রণমী তোমার এই স্বামী বিবেকানন্দের কথা। তো এই ঝড় চলে গেল, এখন একটু হাত পা ছড়ানোর সময়। আর সেই হাত পা ছড়িয়ে একটা দুটো মজার গল্প করলে মন্দ হয় না, কি বলেন? স্বামী বিবেকানন্দ ওই 1000 আইল্যান্ডসে তার শিষ্য শিষ্যাদের সঙ্গে যেমন ধর্মতত্ত্বের গভীর আলোচনা করতেন, তেমনি আবার নানান মজাও করতেন।
তার কারণ তিনি তো সেই গুরুর শিষ্য যিনি বিশ্বাস করতেন সুখ সন্ন্যাসী হয়ে কোনো লাভ নেই, সাধনা করতে হলে রসে বসে থাকতে হবে। না, বশ মানে তো বোঝা গেল সংযম। সে সংযমের নানা রূপ নিয়ে তো আমরা কথা বললাম কদিন ধরে। এইবার তাহলে রসের কথায় আসা যাক। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর সেই রসের কথা। আপনাদের সৌমিত্র বসু স্বামী বিবেকানন্দকে সামনে রেখে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে নানান রকম গল্প করতেন স্বামীজি, নানান গল্প বলতেন। না, তার মধ্যে কিছু গল্পের ভেতরে বেশ কিছু নীতি কথা থাকতো, সেই সমস্ত গল্প কিছু কিছু আপনাদের বলেছি। এইবারে যে দু চারটে গল্পের কথা বলবো তার মধ্যে খুব নীতি কথা কিছু নেই, সে একেবারে মজা করবার জন্য তৈরি করা গল্প, হো হো করে হাসবার জন্য গল্প। ওই যে সুখা সন্ন্যাসী তো নন, স্বামীজি নিজেও যেমন বুক ভরা দম নিয়ে হই হই করে হাসতে পারতেন, অন্যদের মুখেও সেইভাবে হাসি ফোটাতে চাইতেন। তার কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মানুষের মন নির্মল না, যার তার শরীরে মনে জোর আছে, সে খুব সহজে হাসতে পারে। হ্যাঁ, আর কুচুটে লোকেরা যারা মনের মধ্যে সবসময় বিষকুণ্ডুলি পাকাচ্ছে, হাসতে তাদের কষ্ট হয়। কি ভুল বললাম? দেখে ভূমিকা অনেক হলো, এইবারে গল্প, একজন ধর্ম প্রচারকের গল্প। আমি একটু রসিয়ে বলতে চাইছি, কেমন? আপনারা তো জানেন খ্রিস্টান ধর্ম প্রচারকেরা মানে নানান জায়গায় গিয়ে ধর্ম প্রচার করতেন। বিশেষ করে যারা সভ্য সমাজের বাইরের মানুষ, তাদের কাছে গিয়ে ধর্ম প্রচার করাটা ছিল তাদের ব্রত, মিশন। আর একেই তো মিশনারি বলে, এখান থেকেই তো এসেছে শব্দটা। তো যাই হোক, ওইরকম হিংস্র নরখাদকদের দ্বীপে একজন পাদ্রী এসেছিলেন ধর্ম প্রচার করতে। এসেছিলেন, তারপর অনেকদিন কেটে গেছে, তার আর কোনো খবর নেই। তো বেশ কিছুদিন বাদে আরেকজন পাদ্রীকে পাঠানো হলো সেখানে ধর্ম প্রচার করবার জন্য। আগে যিনি প্রচার করেছেন তিনি হয়তো খানিকটা উন্নতি করেছেন, তারপর থেকে তিনি হাল ধরবেন, এরকম সব ভাবনা চিন্তার জায়গা থেকে। তো জাহাজ থেকে নামতে সেখানকার মানুষ তাকে সাদরে অভ্যর্থনা করলো, খুব আনন্দ তাদের, সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছে। নতুন পাদ্রী তার কথা শুরু করবেন। ভূমিকা হিসেবে তিনি বললেন, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আমার আগে যিনি পাদ্রী হিসেবে এখানে এসেছিলেন তাকে তোমাদের কেমন লেগেছিল? সমবেত জনতা জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে বলল, ও দারুণ দারুণ, খুব ভালো খেতে। বুঝতে পারলেন তো আগের পাদ্রী নিখোঁজ হয়ে যাওয়ার কারণটা কি? মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ নিজে কিন্তু একজন ধর্ম প্রচারক, এবং যাদের সামনে তিনি এই গল্পটা বলছেন তারা সকলেই খ্রিস্টান। তা সত্ত্বেও পাদ্রীর গল্প থেকে মজা পেতে কারোর কোনো অসুবিধে হলো না। আর একটা গল্প বলি, গল্প না, সত্যি ঘটনা সেটা। স্বামীজিকে ওই হিংসা ইত্যাদি নিয়ে কথা বলেন বলেই হয়তো একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, আচ্ছা স্বামীজি, আপনি কি বুদ্ধিস্ট, মানে বুদ্ধদেবের অনুগামী? আমেরিকানদের উচ্চারণ তো একটু অন্যরকম, একটু জড়ানো মতন লাগে। যারা শুনেছেন তারা জানেন সে উচ্চারণের অর্থ বের করা অন্তত প্রথম দিকে অভ্যেস না থাকলে খুব কঠিন। তা ভদ্রমহিলার কথাটা শোনালো, আপনি কি বার্ডিস্ট? বার্ড মানে তো কুঁড়ি, ফুলের কুঁড়ি, আপনারা সকলেই জানেন। স্বামীজি ব্যাপারটা বুঝতে পেরেছেন, কিন্তু যেন বাইরে থেকে সেই মানেটা ধরে নিয়ে বলে, না 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 না, আমি বার্ডিস্ট নই, আমি ফ্লোরিস্ট। কুঁড়ি নয়, আমি ফুলের চাষ করি। ফুলের চাষই তো, বলুন। শেষ হলো প্রণবী তোমারে। এরপর হেমহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি হেমহাজীবনের দুটো পর্যায়ে আপনারা জানেন। প্রথম পর্যায়ে গতদিনে যার কথা বলেছিলাম কিন্তু নাম বলিনি, তার নামটা আজকে বলা হবে।
আর দ্বিতীয় পর্যায়ে নতুন একজনের কথা বলা হবে। তো কালকে বিশাল বড় লোক ব্যারিস্টার বাবার এক ছেলের কথা বলছিলাম আপনাদের, তার ছোটবেলার নানান গল্প কথা। এই মানুষটি পরে রাজনীতির জগতে একজন খুব বড় মাপের নেতা হয়ে উঠবেন। গান্ধীজির খুব প্রিয় পাত্র ছিলেন, অসাধারণ পড়াশোনা, অত্যন্ত অভিজাত ধরন ধারণ। যদি এখনো না বুঝতে পেরে থাকেন কার কথা বলছি, তাহলে 3টে ক্লু দিই, কেমন? প্রথম, তার বিশেষণ হিসেবে পণ্ডিত কথাটা ব্যবহার করা হতো। 2, ছোট ছেলে মেয়েদের কাছে তিনি ছিলেন চাচা। আর 3, যদিও বলবার দরকার নেই বলে মনে হচ্ছে, তবু বলি, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু। জন্ম 14ই নভেম্বর 1889, প্রয়াত হন 27শে মে 1964, মানে গতকাল ছিল তার প্রয়াণের দিন। এবারে নতুন একজন মহাজীবনের কথা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এটি পাঠিয়েছেন একজন মুকুল কুমার বর্মন। আমি একটু সাজিয়ে নিয়েছি। মুকুল কুমার বর্মনের পাঠানো হে মহাজীবন। শুরু করি তাহলে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। রাজবাড়িতে থাকেন তিনি, কিন্তু রাজ পরিবারের সন্তান তো তিনি নন। এই রাজপুরীতে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাকে দয়া করা হয়েছিল। নিজের জন্ম পরিচয় তিনি জানেন না, কে তার মা, কে তার বাবা, কিছুই জানেন না। এইটুকু শুধু জেনেছেন, জঙ্গলের মধ্যে সদ্যজাত তাকে কুড়িয়ে পায় কয়েকজন পথিক, নিয়ে আসে রাজবাড়িতে। মগধের যুবরাজ এই শিশুটিকে গ্রহণ করেন, লালন পালন করেন। এই কথা জানার পর থেকে নিজেকে তার শূন্যে দুলতে থাকা গোলকের মতো মনে হয়, যার পায়ের নিচে আত্মপরিচয়ের কোনো জমি নেই। সে কি তবে অবাঞ্ছিত সন্তান? মা নিশ্চয়ই তাকে লোকলজ্জার ভয়ে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। বাবা মায়ের কাছেই যদি অবাঞ্ছিত হয়ে থাকি, তাহলে এ জীবনে আর কি প্রয়োজন? নিজেকে শেষ করে দিলেই তো হয়। নিদ্রাহীন 2 চক্ষু মেলে তাকিয়ে আছে সে আকাশের দিকে। সেই ভালো, অবাঞ্ছিতের মরণও ভালো। হঠাৎ এই আকাশ থেকে কে যেন কথা বলে উঠল, নাকি সে কথা জেগে উঠল তার নিজের মনের মধ্যে। কার জন্ম কিভাবে, তা তো একটা আকস্মিক ব্যাপার। তার উপরে তো মানুষের কোনো হাত নেই, জাতকের কোনো হাত নেই। তার আসল পরিচয় তার কর্মে। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। সেই রাত্রে গৃহত্যাগ করলেন তিনি। তক্ষশিলা, সেখানে আয়ুর্বেদাচার্যের শরণ নেবেন তিনি, নিতেই হবে। না, আচার্য তাকে ফেরাননি। এই অসামান্য প্রতিভাবান যুবকটিকে তিনি 7 বছর ধরে তাঁর সর্বস্ব দিয়ে শিখিয়েছিলেন আয়ুর্বেদ, চিকিৎসা শাস্ত্র। শিক্ষা সমাপ্ত হল, ফিরে এলেন রাজগৃহে। রাজগৃহ তখন থমথম করছে, কারোর মুখে হাসি নেই। কি হয়েছে? রাজা বিম্বিসার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, শয্যাশায়ী। অসহ্য যন্ত্রণা, রক্তক্ষরণ হচ্ছে। বৈদ্যরা সকলেই পরাভব স্বীকার করেছেন। যুবক গিয়ে বলল, আমাকে একবার অনুমতি দেবেন? সব আশা যখন নির্বাপিত, তখন আর সংকোচ করে কি হবে? বেশ, দেখো কি করবে। যুবকের চিকিৎসা শুরু হলো, আর কি আশ্চর্য কাণ্ড! ব্যথার উপশম হতে শুরু করেছে। রক্তক্ষরণ কমতে কমতে একেবারে বন্ধ হয়ে গেল। সেরে উঠলেন রাজা বিম্বিসার, সম্পূর্ণ সুস্থ। রাজসভায় সবাইকার সামনে তিনি বরণ করে নিলেন এই নবীন চিকিৎসককে।
আজ থেকে তুমি হলে এই মগধ রাজ্যের রাজবৈদ্য। তার অলৌকিক চিকিৎসার এমন আরো কত কত সব উদাহরণ আছে। তিনি প্রথম শল্য চিকিৎসা করেছিলেন প্রাচীন ভারতবর্ষে, যাকে বলে অপারেশন। এক বণিকের মাথার ভেতর থেকে বার করেছিলেন দুটি কীটকে, মাথা কেটে। বণিক সেরে উঠেছিলেন। তার নাম কি আমরা ভুলে গেছি? দেখা যাক ভুলে গেছি কিনা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন আপনাদের চিঠিপত্র পড়ার সময়। গানের পর সঙ্গে থাকুন। মুখার্জি। জন্ম থেকে মৃত্যু জীবনের এমন কোন মুহূর্ত নেই যা তাকে ছুঁয়ে যায়নি। আমার কাছে রবীন্দ্রনাথ মানে শুধু 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ, ঠাকুরবাড়ি কিংবা শান্তিনিকেতন নয়। আমি তাকে পাই প্রাণের গানে, জীবনের কবিতায়, সুখ দুঃখের উপন্যাসে, বিরহ ব্যথায়, ছোট গল্পে। রক্তবিন্দুতে বিন্দুতে, শিরায় শিরায় অনুভূত হন তিনি। তোমায় খুঁজে পাই ভেজা বাতাসে, সবুজ ঘাসে, নদীর জোয়ার ভাটায়, উদ্দাম উত্তাল ঝড়ের মাঝে, শান্ত মনোরম বসন্তের বাতাসে। যেতে চাই তবু নাহি পারি যেতে অগম অভিসারে। আজ সবই উজাড় করে দিতে চায় এ হৃদয়ে, নিঃস্ব রিক্ত হয়ে তোমার চরণে মনের মাধুরী মিশায়ে। ভিক্ষুক হৃদয় খুঁজে চলে তোমায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে, মেঘলা আকাশে অনাবিল আনন্দে। মন উড়ে যায় শীত বসন্তের নীল গগন মাঝে, সাদা পেঁজা তুলোর মতো নরম মেঘের আড়ালে। বাউল বাতাসে, আলো অন্ধকারে, জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, পলে পলে, আবেগে অন্তরালে। ধন্যবাদ আনতে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। ধন্যবাদ আপনাকে তমাল বাবু, চমৎকার একটি চিঠি দিয়েছেন, কবিতার মতন মনে হচ্ছিল। এবার পরের চিঠি আমার নজরুল। ভাবলে বিস্ময় লাগে যে দরিদ্র পরিবারের দুখু মিয়া কাজী নজরুল ইসলাম হয়ে আমাদের জীবনে কেমন মিশে গিয়েছিলেন আমাদের অজান্তেই। নার্সারি স্কুলে মোমের পুতুল গানে বা শুকনো পাতার নুপুর পায়ে গানের সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে যে শিশুটি বালিকা হল, সে কবির বিশালত্ব বুঝে উঠতে মধ্য জীবনে পৌঁছে গেল। একটা যুগে বিয়ের উপহারের মধ্যে সঞ্চিতা ছিল অগ্রণী। বাড়িতে মায়ের বিয়ের উপহার সঞ্চিতার প্রচ্ছদ বেশ আকর্ষণ করত। সেই বইয়ের অনেক কবিতা ছোট থেকেই মুখস্থ আছে, ভালো লাগা আছে সেখানে। এখন বুঝতে পারি কত আগুন বুকে থাকলে এমন কবিতা হয় এবং এমন করে তা ব্যাপ্তি পায় সকলের মাঝে। আমার বেশি আকর্ষণ করে তার অপূর্ব গানগুলি। শিব, শক্তি, কৃষ্ণ সব যেন ভাবে, সুরে, তালে, লয়ে তোলপাড় করে আমার মনকে। এই বিশাল হৃদয় মানুষটির ধর্ম উদারতা আমায় নতজানু করে রাখে। আজকের দিনে এই সমাজে, এই দুঃসময়ে এই অরুণকান্তি যোগীর আদর্শ গ্রহণ করার শক্তি আমার একার নয়, সকলেরই খুব দরকার। লিখেছেন সুদেশনা মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকে, ভারী চমৎকার হয়েছে চিঠিটি, খুব সুন্দর। এইরকম সব চিঠির কারণে শরণাগত বেশ সমৃদ্ধ হয়ে উঠছে। কিন্তু তাহলে চিঠিপত্র শেষ হলো, এরপর গান 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, তারপরে বাইরে দূরে। শুরু হচ্ছে বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, আপনাদের সঙ্গে চলেছি কেদারনাথে। তাহলে এসে পড়লেন কেদারনাথ? ও না 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 না, অমন করে এসে পড়লেন বললে কি করে হবে। কেদারনাথের বেস ক্যাম্পে এসেছেন আপনি। সামনে সোজা সমতল রাস্তা চলে গেছে কেদারের দিকে, আর ঠিক তক্ষুনি আকাশ সরিয়ে ফেলল তার ঘোমটা, চোখের সামনে ঝলসে উঠল কেদার শৃঙ্গ। একে দেখা বলে না, একে বলে আগমন, আবির্ভাব। রোদ্দুর এসে পড়েছে তার সাদা বরফে বরফে, সেসব জায়গায় এবারে ঝলমল করে উঠছে। আর তার পেছনে নীল আকাশ, তাতে
টুকরো টাকরা সাদা মেঘ, কত বড়, কত উঁচু। আপনার মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে যাবে জয় কেদার, আর আপনি শুনবেন আপনার আশেপাশে অন্য তীর্থযাত্রীরাও পাগলের মতো চিৎকার করছে জয় কেদার। ফিরে আসবো গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। এবার কেদারনাথের কথা বাইরে দূরে এই পর্যায়ে। যতই এগিয়ে যাচ্ছেন ততই চোখের সামনে বড় হয়ে উঠছেন কেদারনাথ। মনে হবে যেন তার বিরাট বুকের মধ্যে ছোট্ট শিশুটি হয়ে হারিয়ে যাই। এই যে মন্দিরের দিকে যাচ্ছি আমরা, ইতিহাস কি বলে? কে তৈরি করিয়েছিলেন এই মন্দির? না, জানা যায় না। তবে কিংবদন্তি বলে এই মন্দির নাকি তৈরি করিয়েছিলেন মহাভারতের পঞ্চপাণ্ডব, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। ব্যাপারটা খুলে বলি আপনাদের। নরনারায়ণের অনুরোধে শিব এইখানে বাস করতেন। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ তো শেষ হয়েছে। তা ব্যাসদেব পাণ্ডবদের বললেন, তোমরা যে অজস্র আত্মীয় স্বজনকে হত্যা করেছ, সেই অপরাধের ক্ষমা চাইবার জন্য তোমরা এখন গিয়ে শিবের আরাধনা করো। পঞ্চপাণ্ডব ক্ষমা চাইবার জন্য এলেন এখানে, কিন্তু না, শিব ক্ষমা করতে রাজি নন। অথচ পঞ্চপাণ্ডবকে প্রত্যাখ্যান করতেও তো অস্বস্তি হচ্ছে। তখন তিনি একটা ষাঁড়ের ছদ্মবেশ ধরে পাহাড়ের মধ্যে লুকিয়ে পড়লেন। কিন্তু পাণ্ডবেরা তো তাকে দেখতে পেয়ে গেছেন, দৌড়ে আসছেন শিবের দিকে। শিব তখন বাধ্য হয়ে শিং দিয়ে গর্ত খুঁড়ে মাটির নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করলেন। শেষ রক্ষা হল না। ভীম ধরে ফেললেন তার ল্যাজ, মাটির তলা থেকে তাকে টেনে বার করবার চেষ্টা করছেন। ক্ষমা শিবকে করতেই হবে। এই যে শিবের শরীরের একটি অংশ তখনও বাইরে বেরিয়েছিল, সেই কথা মনে রেখে পাণ্ডবেরা এখানে শিবের একটি মন্দির তৈরি করে দিলেন। এরপর যেমন যেমন শিবের শরীর বাইরে বেরিয়ে আসতে লাগলো, তেমন তেমন করে এক একটা মন্দির তৈরি হতে লাগলো। সেখানে সেখানে এইভাবে 5টা মন্দির তৈরি করা হলো। তাদের একসঙ্গে নাম দেওয়া হলো পঞ্চকেদার। তার মধ্যে প্রথমটিতে আছি আমরা। এ মন্দির অতি প্রাচীন, আর মন্দির যত প্রাচীন হয় তাকে ঘিরে নানান রকম গল্প কথা ততই জমে উঠতে থাকে, সে তো আপনারা খুব ভালো করে জানেন। কিন্তু একটা কথা বলিনি, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম এই তীর্থ কেদার এখন আপনার সামনে। সারা ভারতে ছড়িয়ে থাকা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শ্রেষ্ঠ 12টি শিব মন্দিরকে বলা হয় 12 জ্যোতির্লিঙ্গ। তাদের মধ্যে আমরা এখন যেখানে আছি, এই কেদারনাথ হল সবচেয়ে উঁচুতে। শুধু তাই নয়, উত্তর ভারতের বা বলা ভালো হিমালয়ের উত্তর দিকের যে 4টি শিব মন্দিরকে বলা হয় ছোটা 4 ধাম, তাদের মধ্যেও অন্যতম হল এই কেদার। এই কেদার নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু আজকে আর নয়। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান এইবার শেষ করতে হবে। শেষ করবার আগে আপনাদের বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA।